আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে বলে হামাসের মন্তব্য। এরপরেই জানাবো, প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। এদিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের আশঙ্কা। জানাবো, মধ্যপ্রাচ্যে স্বপ্ন ভঙ্গ হওয়ার পর ইরানের কাছে কি বিকল্প আছে। এবং সর্বশেষ জানাবো, যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি দখল করে নিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল গাজায় নিজের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে বলে মন্তব্য হামাসের। ইহুদিবাদী ইসরায়েল বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলেছে, ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এ কাজ করছে। হামাসের সামরিক বাহিনী ইয়াজদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ তথ্য জানিয়ে বলেছেন, শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমা বর্ষণ করেছে যাতে তারা সবাই নিহত হয়। এক বিবৃতিতে তিনি বলেন, তবে পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের এই সামরিক মুখপাত্র। আল কাসাম ব্রিগেড টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংস অবশেষের ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সঙ্গে দেওয়া বার্তায় হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী সেনা প্রধান হারজি হালেভি গাজায় আটক পণবন্দীদের সারিয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর আল-আকসা তুফান অভিযান শুরুর দিন প্রায় 250 জন ইহুদিবাদী পণবন্দীকে গাজায় ধরে আনেন প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্য থেকে পরের মাসে যুদ্ধবিরতির চুক্তির আওতায় 105 জনকে মুক্তি দেওয়া হয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় 6 পণবন্দী নিহত হয়। এ সময় হামাস এক বিবৃতিতে বলেছিল, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দিয়ে নেতানিয়াহু কয়েক ডজন পণবন্দীকে হত্যা করেছে। প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে হিজবুল্লাহর নেতা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চালিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তেল আবিব তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে। তিনি রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেন। শেখ কাশেম বলেন, ইহুদিবাদী শত্রু তার সম্প্রসারণকামী নীতির বিরুদ্ধে যে কোনো প্রতিরোধকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করেছে। লক্ষ্যে তেল আবিব যত পাশবিকতা ও বর্বরতা চালিয়েছে তার কোনোটিই সফল হয়নি, কারণ এগুলোকে পাশবিকতা হিসেবেই দেখা হয়েছে, সাফল্য হিসাবে নয়। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহর সাফল্য তুলে ধরে শেখ নাইম কাশেম বলেন, প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত 60,000 ইহুদিবাদী 1 বছরের বেশি সময় ধরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছিল। এছাড়া হিজবুল্লাহ যখনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনই ইহুদিবাদীরা হাজারে হাজারে ভূগর্ভস্থ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, পক্ষান্তরে ইসরায়েলি বাহিনী আমাদের একমাত্র যে ক্ষতিটি করতে পেরেছে তা হল আমাদের নেতাদের গুপ্ত হত্যা। সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তেল আবিব উপায়ন্তর না দেখে আমাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, প্রতিরোধ যোদ্ধারা না থাকলে ইসরায়েলি সেনারা সাম্প্রতিক হামলায় বৈরুত দখল করে নিত। ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের আশঙ্কা। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তারপরও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি। তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান। যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই তাদের, তবে তা মানতে নারাজ ইসরায়েলের ভয়। কেননা
চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েল রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে নেউলে। দেশ দুটির মধ্যে বাকযুদ্ধ চললেও সরাসরি হামলার মতো ঘটনা বেশ বিরল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে বিরল সেই ঘটনাকেই স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা। তবে সবশেষ সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুব্ধ। ক্ষোভের সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এরই মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশে আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ। তেহরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে তা শান্তিপূর্ণ কিনা সেটি খতিয়ে দেখতেই বারবার ইরানে গিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। কিন্তু হঠাৎ করে আইইএর এমন তৎপরতা বৃদ্ধি নতুন জল্পনা কল্পনা উস্কে দিচ্ছে। তাহলে কি সত্যি হচ্ছে ইসরায়েলের আশঙ্কা? বর্তমানে বিশ্বে মাত্র 9টি দেশের হাতে পরমাণু অস্ত্র আছে। সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল। এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মরণঘাতী এই অস্ত্র। কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই পড়েছে বাধার মুখে। দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে হত্যা পর্যন্ত করেছে ইসরায়েল। তবে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি, তাই স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও বাড়বে। এর আগে আইইএ জানায় পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেখানোর পরিমাণ বাড়াতে রাজি রয়েছে ইরান। সম্প্রতি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বাড়িয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। গাজা, লেবানন ও সিরিয়ায় বন্ধু হারিয়ে এমনিতেই বিপাকে রয়েছে ইরান। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ইরানের কর্মসূচিতে হামলার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবার মার্কিন মুলুকের ইরান বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আরও ব্যাকফুটে তেহরান। আর তাই হয়তো নিজেদের পরমাণু কর্মসূচিতেই ইরান ডিফেন্সিভ খেলতে চায়। মধ্যপ্রাচ্যের স্বপ্ন ভঙ্গ হওয়ার পর ইরানের কাছে কি বিকল্প আছে? সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস ও ভাঙচুরের শিকার হয়। মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা কাজ ও পদদলিত পতাকার মধ্যে পড়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির ছিঁড়ে যাওয়া পোস্টারও। গত সেপ্টেম্বরে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহর সেরা ছবিও লুটিয়েছিল সেখানে। দূতাবাসের বাইরে দিকটা দৃশ্য করার জন্য লাগানো ফিরোজা রঙের টাইলস অক্ষত ছিল। তবে ইরানের প্রভাবশালী বাহিনী রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির বিশাল আকার চিত্রটা ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়েছিল কাসেম সোলাইমানিকে। গত 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসানের মধ্য দিয়ে অন্যতম এক মিত্রকে হারিয়ে ইরান আরও একটি আঘাতের মুখোমুখি হল। দামেস্কে দূতাবাসে কাসেম সোলাইমানির লণ্ডভণ্ড চিত্রে যেন সেই আঘাতেই একটা চেহারা ফুটে উঠেছিল। এই পরিস্থিতিতে ইরান যখন তার ক্ষত প্রমোশনের চেষ্টা করেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের মুখোমুখি হওয়ার প্রস্তুতিও নিচ্ছে, তখন প্রশ্ন তৈরি হয় তারা কি আরও কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেবে নাকি পশ্চাতের সাথে আলাপ আলোচনায় বসবে? প্রশ্ন কিন্তু এটাও যে তাদের শাসন ব্যবস্থা এই মুহূর্তে ঠিক কতটা স্থিতিশীল। আসাদ সরকারের পতনের পর প্রথম ভাষণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনিকে বেশ সাহসী অবস্থান নিতে দেখা যায়। যদিও সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ইরানের জন্য কৌশলগত পরাজয় বলেই বিবেচনা করা হচ্ছে। এদিকে 1989 সাল থেকে দেশ শাসন করে আসা 85 বছর বয়সী খামেনিকে বর্তমানে তার উত্তরাধিকার বেছে নেওয়াকে কেন্দ্র করে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে সেই ভাষণের সময় ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেছেন ইরান মজবুত ও শক্তিশালী আছে, তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। ভাষণে তাকে জোর দিয়ে বলতে শোনা গিয়েছিল মধ্যপ্রাচ্যে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স আরও জোরালো হবে। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক। ইরানের নেতৃত্বে থাকা এই জোটে রয়েছে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হাউসি ও ইরাকি মিলিশিয়ারা। আয়াতুল্লাহ খামেনিকে বলতে শোনা গিয়েছিল যত বেশি চাপ প্রয়োগ করবেন প্রতিরোধ তত শক্তিশালী হবে, যত বেশি নিপীড়ন করবেন ততটাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবে, যত প্রতিরোধ করার চেষ্টা করবেন এর ব্যাপ্তি তত
ততই বাড়বে। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ইরান সরাসরি সমর্থন না করলেও প্রশংসা করেছিল। এই ঘটনা ওই অঞ্চলকে নাড়িয়ে দিয়েছিল, তবে বর্তমানে আশঙ্কাটা বদলে দিয়েছে। শত্রুদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলা কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি করেছে, যেখানে ইরান অনেকটাই ব্যাকফুটে পিছিয়ে রয়েছে। সাবেক মার্কিন কূটনৈতিক ও ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেমস জেফরি এক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারে কাজ করেন। তার মতে তাসের ঘরের মতো সব একের পর এক পড়ে যাচ্ছে। ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ইসরায়েল ভেঙে দিয়েছিল, আর সিরিয়ার ঘটনায় তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা ছাড়া এই অঞ্চলে কিন্তু ইরানের আর কোনো প্রকৃত প্রতিনিধি নেই। ইরান এখনও প্রতিবেশী ইরাকের শক্তিশালী মিলিশিয়াদের পূর্ণ সমর্থন দিয়ে আসছে, তবে জেফরির মতে এটা একটা আঞ্চলিক আধিপত্যের নজিরবিহীন পতন, যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি করে দখল করে নিল ইসরায়েল। গত 8 ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান দেশটির স্বৈরার শাসক বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণের মুখে জীবন বাঁচাতে তিনি পালিয়ে রাশিয়ায় যান। বাশার আল আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার সামরিক সম্পদকে দূরে রাখতে চেয়েছিল দখলদার ইসরায়েল। এজন্য সিরিয়ার প্রায় 500 লক্ষ্যবস্তুতে আঘাত হানতে, নৌবাহিনীকে ধ্বংস করতে এবং সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করার জন্য বোমা ফেলতে সময় নষ্ট করেনি তারা। তবে সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হরমনের দখল ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্জন বলে প্রতীয়মান হতে পারে। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি এর পরিচালক ইফরাইম ইনবার বলেন, লেবানন সিরিয়া ইসরায়েলের দিকে তাকালে এটি এই অঞ্চলে সর্বোচ্চ স্থান। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাহাড়ের কোনো বিকল্প নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে শীতকালীন কঠোর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তিনি এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার পরিস্থিতির কারণে নিরাপত্তার জন্য মাউন্ট হরমনের চূড়ার ওপর আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাউন্ট হরমনস সামিট ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি বিশাল সম্পদ। 9232 ফুট উঁচু চূড়াটি সিরিয়া বা ইসরায়েলের যে কোনো পর্বত থেকে উচ্চতর এবং লেবাননে শুধুমাত্র একটা চূড়ার মধ্যে দ্বিতীয়।